নমস্কার, মাইথোলজি বাই রেনেসায় আপনাদের সবাইকে স্বাগত। আরও একটা পডকাস্ট শুরু করছি। আর এবারে এই পডকাস্টে আমার সঙ্গে যিনি আছেন আজকের গেস্ট, আসুন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন ওয়ান অ্যান্ড অনলি ডক্টর সূর্যা রায় বা সূর্য রয়। সেই জায়গাটার নাম কুরুক্ষেত্র। এটাকে কি আদৌ আমরা এখন লোকেট করতে পেরেছি, নাকি এটা কোনো কাল্পনিক জায়গা, আদৌ এক্সিস্টই করে না? হিন্দু ধর্ম অনুযায়ী 5টা জায়গা যেখানে পিণ্ডদান করা যায়, তার মধ্যে কুরুক্ষেত্র একটি জায়গা। সৈন্য যারা লড়েছিল মোটামুটি 40 লাখ, 4 মিলিয়ন। শুধু কুরুক্ষেত্র বললে অবিচার হবে। লেটস সে ইট ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণীটা দিয়েছিলেন, সেই জায়গাটিও আছে। সেই সময় এমন কিছু অস্ত্র, মানুষের ব্রহ্মাস্ত্র যেগুলো, সেগুলোকে কি আমরা এখনকার পারমাণবিক বোমার সঙ্গে তুলনা করতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি। শস্ত্র হচ্ছে কি যেগুলো আমরা মানুষরা বানাই, অস্ত্র হচ্ছে যেগুলো দিব্যাস্ত্র, মন্ত্র উচ্চারণ করে যেগুলো দেখানো। তো দিজ আর অ্যাকচুয়াল থিংস। কুরুক্ষেত্রকেই যুদ্ধক্ষেত্র হিসাবে কেন বাছা হয়েছিল? ভাস্ট পিস অফ ল্যান্ড, প্লেন ল্যান্ড। কাশী, প্রয়াগরাজ বা অন্যান্য যে কোনো বড় বড় তীর্থ আছে, উজ্জয়ন, এই সব জায়গায় যদি মানুষ কোনো পাপ করে, কুরুক্ষেত্রে এসে সেই পাপ মোচন হয়ে যায়। আপনি বৃন্দাবনে কাজ করেছেন, সবাই বলে যে কৃষ্ণ সেখানে আছেন, এখনো আসেন। অ্যাবসলিউটলি। মোগল এম্পারার আকবর ওনার মৃত্যু সজ্জায় উনি প্রায় রাশের আওয়াজ শুনে ঘুমের মধ্যে উঠে পড়তেন। তথ্য দেব তাজমহল বা তেজমহলার সম্বন্ধে। এই প্রপার্টিটা জয়পুরের রাজার। ক্লিয়ার কাট ক্লু দিয়ে গেছেন কার্লাইল। আজকে আমরা কথা বলবো অবশ্যই একটা খুব ইম্পর্ট্যান্ট, আজকের দিনেও প্রাসঙ্গিক জায়গা নিয়ে। সেই জায়গাটার নাম কুরুক্ষেত্র। মহাভারতের 18 দিনের যুদ্ধ যেখানে হয়েছিল, সেই কুরুক্ষেত্রর আসল জায়গাটা, ভৌগোলিক সীমানাটা, ভৌগোলিক স্থানটা আমরা কি আদৌ লোকেট করতে পেরেছি? এটা একটা বড় প্রশ্ন। তার সঙ্গে কি হয়েছিল সেই সময়ে? কি পাওয়া গেছে? এগুলোও কিন্তু জানা কতটা সম্ভব হয়েছে আমি অন্তত জানি না। বাংলায় এটায় কতটা কাজ হয়েছে আমরা জানি না। ইংলিশে কিছু পেয়েছিলাম, হিন্দিতে ১টা ২টো পেয়েছি, কিন্তু পডকাস্টে এইরকম বাংলায় কোনো কাজ হয়নি। আর এটা বলার জন্য যিনি ন্যাশনালে এত ভালোভাবে কাজ করছেন, এত পডকাস্টে এসেছেন এবং রীতিমতো ভাইরাল, সেই ডক্টর সূর্যা রায় বা সূর্য রায়ের, আমাদের জন্য যিনি সূর্যদা, তাকে আমরা এনেছি আমাদের আজকের পডকাস্টে। সূর্যদা, প্রথমেই স্বাগত। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই যে কুরুক্ষেত্র একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জায়গা, সেটাকে কি আদৌ আমরা এখন লোকেট করতে পেরেছি, নাকি এটা কোনো কাল্পনিক জায়গা, আদৌ এক্সিস্টই করে না? প্রথম কথা হচ্ছে, শুধু কুরুক্ষেত্র বললে অবিচার হবে। লেটস সে ইট ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র লোকেট হয়েছে, কেন হবে না? কুরুক্ষেত্র অ্যাজ পার টেক্সট, মহাভারত, হরিবংশা, পদ্মপুরাণ, অগ্নিপুরাণ, তাতে যেরকম মেনশন করা আছে কুরুক্ষেত্র এক্সিস্ট করে। বাট যেটা মানুষ জানে না বা আমাদের জানানো হয়নি, সেটা হচ্ছে কুরুক্ষেত্র যে শহরটি রয়েছে হরিয়ানাতে আজকের দিনে, যুদ্ধভূমি কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধভূমি। মহাভারতের যুদ্ধ কিন্তু শুধু কুরুক্ষেত্র শহরের মধ্যে হয়নি, কারণ সেখানে 40 লাখ লোক লড়েছিল। তাছাড়া হাতি, ঘোড়া, অস্ত্র শস্ত্র অনেক কিছু। হ্যাঁ, কারণ 11 অক্ষৌণী সেনা ছিল কৌরবদের সাথে, 7 অক্ষৌণী সেনা ছিল পাণ্ডবদের সাথে, এবং প্রত্যেকটি অক্ষৌণীতে প্রায় 2,20,000-এর কাছাকাছি মানুষ। এছাড়া রথ, হাতি, ঘোড়া, চতুরঙ্গী সেনা যেটাকে আমরা বলে থাকি, সেগুলো ছিল। তো 18 অক্ষৌণী মোটামুটি আপনার 40 লাখের কাছাকাছি গিয়ে দাঁড়াচ্ছে। আর তাছাড়া তো রথ, ঘোড়া, হাতি, কুক আর অনেক কিছু ছিল, যাই হোক। বাট সৈন্য যারা লড়েছিল মোটামুটি 40 লাখ, 4 মিলিয়ন। তো এবার কথা হচ্ছে যে, যদি আমরা ভৌগোলিক অর্থে দেখি, কুরুক্ষেত্রর যুদ্ধভূমি কিন্তু 6টা শহর বা ডিস্ট্রিক্টের মধ্যে ছড়িয়ে ছিল। একটা বিশাল পরিব্যাপ্তি, যেটাকে আমরা বলি 48 কোষ কুরুভূমি। 48 কোষ মানে হচ্ছে কি আপনার অ্যারাউন্ড 192 স্কোয়ার কিলোমিটার্স।
আর এর মধ্যে কোন কোন জায়গা আসছে, এর মধ্যে আসছে কুরুক্ষেত্র, ঝিন্দ, যেটা আমাদের বাংলায় ঝিন্দের বন্দি, ঝিন্দ, কার্নাল, কাইথাল, সোনেপত, পানিপত, পানিপত, সোনিপত, পানিপত। পানিপতের ৩টে যুদ্ধ অবভিয়াসলি আমরা জানি। তো এই ৬টা শহর মিলে বা ডিস্ট্রিক্ট মিলে আপনার কুরুক্ষেত্র যুদ্ধভূমি ছিল। এবং আ যত লড়াই হয়েছে বা যত স্থান আজকের দিনে হরিয়ানা গভর্নমেন্ট থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার করে রেখেছে কুরুক্ষেত্রের যুদ্ধভূমির অনুসারে, সেগুলো কিন্তু পর্যায়ক্রমে সরকার থেকে নিজেরা সার্টিফাই করেছে। এবং তার মধ্যে অনেক জায়গা যেরকম বৃন্দাবনের শ্রী চৈতন্য প্রকট করেছেন, কুরুক্ষেত্রের বেশিরভাগ জায়গা যেগুলো মেন আর কি, সেগুলো আদি শঙ্কর প্রকট করেছেন। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জ্যোতিষার, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণীটা দিয়েছিলেন, সেই জায়গাটিও আছে। আচ্ছা। সেই জায়গাটিও আছে। আর কুরুক্ষেত্রের এই ৪৮ কোষ ভূমির মধ্যে আপনার বিভিন্ন দর্শনীয় স্থান আছে। এবং কুরুক্ষেত্র শহরের মধ্যে হরিয়ানা সরকার থেকে একটা শ্রীকৃষ্ণ প্যানোরামা মিউজিয়াম বানানো হয়েছে, যেখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে গিয়ে দ্বারকার যে এক্সকেভেশন হয়েছিল, প্রফেসর এস আর রাও যে এক্সকেভেশন করেছিলেন, তার সময় যে জিনিসপত্র ওখান থেকে পাওয়া গেছিল, ইনক্লুডিং দি স্টোন অ্যাঙ্কার্স 2000, 3000, 5000 ইয়ার্স ওল্ড, সেই সব স্টোন অ্যাঙ্কার্সও রাখা আছে দেখার জন্য। কিছু পট্রিজ, সামান্য কিছু পট্রিজ, কিছু আই থিঙ্ক ডোরজাম এরকম রাখা আছে শ্রীকৃষ্ণ প্যানোরামা মিউজিয়ামে। এছাড়া আপনার ফেওয়া আছে। ফেওয়াতে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী ৫টা জায়গা যেখানে পিণ্ডদান করা যায়। তার মধ্যে কুরুক্ষেত্র একটি জায়গা, এবং কুরুক্ষেত্রের মধ্যে ফেওয়া হচ্ছে গিয়ে সেই জায়গা। ফেওয়ার ইম্পর্টেন্স এতটাই বেশি, তার কারণ সরস্বতী নদী ওখান দিয়ে বয়ে যাচ্ছিল। এবং কুরুক্ষেত্র যুদ্ধের শেষে ওখানে আপনার মহারাজ যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ, পার্টিকুলারলি এই দুজন, এনারা যত মানুষ প্রাণ হারার যুদ্ধে তাদের সবার পিণ্ডদান করেছিলেন ওইখানে। সেই জন্য আজকের দিনে ওখানে সরস্বতী নদীর তীরে, যতটুকু সরস্বতী আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা আছে, বাট সরস্বতী নদী বয়ে যাচ্ছে। মানে আজকে যেরকম আদিগঙ্গা যে অবস্থা, ওখানেও সরস্বতী বয়ে যাচ্ছে কিছু কিছু জায়গা দিয়ে। আমি নিজে দেখে এসেছি সেগুলো। আমার রিসার্চের যখন করেছি, রিসার্চ করছিলাম যখন, বা এখনো করছি, বই লিখছি একটা কুরুক্ষেত্রের ওপর। তো সেখানে আপনার সেই জায়গাগুলোতে কিছু কিছু জায়গা গভর্নমেন্ট থেকে সার্টিফাই করে রেখেছে। আর আর্কিওলজিক্যাল সাইটস প্রচুর আছে ওখানে। দয়ালপুর আর্কিওলজিক্যাল সাইট আছে। ওল্ড থানেশ্বর সিটি, যেটা মহারাজ হর্ষবর্ধনের রাজধানী ছিল, সেইটি রয়েছে। এবং এই রাজধানীটির বিবরণ আমরা বানাভাট্টার হর্ষচরিত্রাতেও পাই। তার সাথে সম্পূর্ণ মিলে যায় ডেসক্রিপশন, যেটা মানমট্ট। বানাভাট্টা বান বান বানভট্ট যে ডেসক্রিপশন দিয়েছিল এনশিয়েন্ট থানেশ্বর বা ওল্ড থানেশ্বর সিটি, সেইটা। অ্যাকচুয়ালি কুরুক্ষেত্র নামটা আগে এসছে, থানেশ্বর পরে এসছে। এবং দুজনের মধ্যে একটু ফারাক আছে। মাঝখান দিয়ে রেল লাইন গেছে, একটা সাইড কুরুক্ষেত্র, একটা সাইড থানেশ্বর। আর এই হর্ষবর্ধনের রাজধানী। এখনো রয়েছে রাজধানী। মানে টোটাল আপনার এএসআই থেকে পুরো শহরটা তো প্রায় অনেক বড়। সেটা নিজেরাও এএসআই এখনো জানে না, কারণ ওখানে এক্সকেভেশন বন্ধ হয়ে গেছে। বাট যতটুকু খোঁড়াখুড়ি হয়েছিল, এক্সকেভেশন করা হয়েছিল, সেটা আপনার 22 স্কোয়ার ইয়ার্ডস। সেই 22 স্কোয়ার ইয়ার্ডসের মধ্যে অনেক কিছু বেরিয়েছে প্রাচীন তানেশ্বরের, যেটা হার্ষার ক্যাপিটাল ছিল। এবং ওইখানেই ছিল স্থানেশ্বর মহাদেব। স্থানু থেকে স্থানেশ্বর, স্থানেশ্বর থেকে থানেশ্বর। তো অ্যাকচুয়ালি থানেশ্বরটা মহারাজ হর্ষবর্ধনের বাবাদের, ওনাদের পুষ্যবতী ডাইনেস্টি ইষ্টদেব ছিলেন থানেশ্বর। কারণ ওনারা পশুপতি কাল্ট ফলো করতেন। পাশুপত প্রথার উপাসক ছিলেন ওনারা। পরে হর্ষা নিজে বুদ্ধিস্ট হয়ে যান, বাট উনি শাক্ত ধর্মকে, শৈব ধর্মকে ছাড়েননি কিন্তু। তো স্থানেশ্বর মহাদেবের যে অরিজিনাল লোকেশনটা ছিল, সেটা তো মাহমুদ আফ গাজনি ধ্বংস করে দেয়। তো সেখান থেকে ওটা সরে গিয়ে পাশে আছে, বেশি দূরে যায়নি স্থানেশ্বর আর্কিওলজিক্যাল রিমেন্স যেটা আছে তার থেকে।
সে থেকে বোঝা যায় যে ওটা ওদের ইষ্ট দেবতা ছিল এবং ওখানেই যা বিবরণ আছে সেই অনুযায়ী ওটা মিলে যায়। আরেকটি ইম্পর্টেন্ট সাইট ওখানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ভদ্রকালী মন্দির, যেটা সতীপীঠ মায়ের ডান পায়ের এই অংশটি পড়েছিল ওখানে। এবং ওই জায়গাতেই শ্রীকৃষ্ণ আদেশ অনুসারে অর্জুন, মহাভারতে যা বর্ণনা আছে, অর্জুন ওখানেই ভদ্রকালী তপস্যা করেছিল। আচ্ছা। হুম। এবং ওটি অত্যন্ত জাগ্রত পীঠ। আমি নিজে বহুবার গেছি ওখানে। মায়ের অপরূপ রূপ, ভদ্রকালীর রূপ। এবং চণ্ডীতে যেটা লেখা আছে, কুরুক্ষেত্রে ভদ্রকালী, বৃন্দাবনে কাত্যায়নী, মথুরায় সুরেশ্বরী। তো সেই ভদ্রকালী, কুরুক্ষেত্রের ভদ্রকালী ওইখানে আছে কুরুক্ষেত্র শহরের মধ্যে। এবং ভদ্রকালীর মন্দিরের খুব পাশে দিয়েই তখন সরস্বতী নদী বইতো। তার আজকে নিদর্শন গেলেও পাওয়া যায়। কারণ যেখানে সরস্বতী নদী আজকে আছে, একটি পুলের নিচে দিয়ে যাচ্ছে, সেই জায়গাটি খুব বেশি হলে ১ কিলোমিটার মন্দির থেকে। খুব বেশি হলে ১ থেকে ১.৫ কিলোমিটার। একদম। কুরুক্ষেত্রের সঙ্গে, সঙ্গে এই আ মানে কুরুক্ষেত্র এবং শ্রীকৃষ্ণ যিনি নিজে কিছুই করেননি, কিন্তু যিনি সবকিছু হতে রেখেছেন এবং সবকিছুর মূলই তো তিনি। হুম। আ তার কোনো নিদর্শন, আপনি দ্বারকার কথা বললেন, কিন্তু তার ব্যবহার করা এমন কোনো জিনিস, ইভেন আপনি বললেন যেখানে তিনি গীতা আর কি, গীতার বাণী শুনিয়েছিলেন, হ্যাঁ? শ্রীমদ্ ভাগবত গীতা যখন সেই বাণী বলছেন তিনি পার্থকে, সেই জায়গাটা এক্সাক্টলি এখন কোথায়? জ্যোতিস্বর। জ্যোতিস্বর হচ্ছে গিয়ে আপনার কুরুক্ষেত্র শহর থেকে ৮ কিলোমিটার দূরে ফেওয়া যাওয়ার রাস্তায় পড়ে। এবং এখানে টুরিস্টরা যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ওখানে এখন খুব সুন্দর ব্যবস্থা করেছে। আগে তো কিছু ছিল না। আমি তো ওখানে ২০০৭-৮ থেকে যাচ্ছি। প্রত্যেক বছরই একবার অন্তত যাই। অনেক বছর ২-৩ বারও হয়ে যায়। তো আগে কিছুই ছিল না। শুধু সেই গাছটি ছিল এবং আদি শঙ্করের মন্দির ছিল। তার বসানো শিবলিঙ্গ আছে ওখানে। তো এখন ওখানে ওরা সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো করেছে, বসে দেখবার ব্যবস্থা করেছে। আ তারপরে বিশ্বরূপ দর্শন যেহেতু হয়, ওখানে বিশ্বরূপের একটা স্ট্যাচু লাগিয়েছে। হ্যাঁ? এবার আপনাকে যেটা বুঝতে হবে, আমরা এত তীর্থ করি, বদ্রীনাথ, কেদার, চারধাম, এই শক্তিপীঠ, এই পীঠ সবকিছু এত করি। কিন্তু জ্যোতিস্বরের মাহাত্ম্য এটাই যে আপনি ওই জায়গাটায় দাঁড়িয়ে যেখানে অর্জুন নারায়ণের বিশ্বরূপের দর্শন করেছিলেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামী যিনি, তার দর্শন করেছিলেন বিশ্বরূপের। সেই বিশ্বরূপের জায়গাটা আপনি ওখানে দাঁড়িয়ে দর্শন করছেন। তার মানে তার আধ্যাত্মিক মাহাত্ম্য কি চরম সেটা চিন্তা করুন ঠিক আপনি। আছে। বহুবার। কি অনুভূতি হয়? প্রচণ্ড এনার্জি ওখানে। প্রচণ্ড এনার্জি। যে গাছটি আছে, যে গাছটির তলায় রথ দাঁড় করিয়ে উনি দিয়েছিলেন, সেই গাছটি obviously ৫,০০০ বছর নয়, কারণ ওটিকে মেহমুদ অফ গাজনি জ্বালিয়ে দিয়েছিল। তো ওই গাছটি পরবর্তীকালে তলায় রুট থেকে, স্যাপলিং থেকে বেরিয়ে ওটা এখন বড় হয়েছে। ওটা ১৫০-২০০ বছর হবে খুব বেশি হলে গাছটা, যা পরিব্যাপ্তি ওটির। এবং ওখানে গেলে আমি আপনাকে দেখাতে পারবো কোন দিকে পাণ্ডবের সেনা ছিল, কোন দিকে কৌরবের সেনা ছিল, মাঝখানে ২ কিলোমিটারের জায়গা ছিল ২ যুদ্ধমান বাহিনীদের মাঝখানে। সেইখানে দাঁড়িয়ে উনি পানিটা দিয়েছিলেন গাছের ওখানে। সেটি আছে। এবং তার আগে আরেকটি যেটি স্থান যেটা মানুষ জানে না, সেটা হচ্ছে গিয়ে ভীষ্মের সরসজ্জা। এবার ভীষ্মের সরসজ্জা যে জায়গাটা আছে, সেই গ্রামটির নাম হচ্ছে গিয়ে নারকাটারি গাঁও। আছে। হ্যাঁ, হ্যাঁ। নারকাটারি গাঁও। নারকাটারি গাঁও এই জন্যই নাম পড়েছে ওখানে নারকাটারি গাঁও, কারণ ওরা যেটা বলে कि साहब यहाँ पे पांडवों ने अपने अस्त्रों और शस्त्रों का नरक उतारा था। মানে? নরক মানে হচ্ছে কি জং। বেসিক্যালি হোয়াট দে ওয়ান্ট টু মিন ইজ, ওখানে দে মাস্ট হ্যাভ হ্যাড দি ওয়েপনরি, অ্যামুনিশন ডেপো যেটা আমরা আজকের দিনে জানি। বাট তার থেকেও বড় কথা, গ্রামটার পরিব্যাপ্তি অনেকটাই। এখন ওখানে ক্ষেতের মাঝখানে এইসব জায়গাগুলো রয়েছে। ছোট্ট একটা ওখানে শ্রীকৃষ্ণ বাণ মেরে যে বাণগঙ্গা, যে গঙ্গাকে তুলে এনেছিলেন সেইটি রয়েছে এখনো। এবং সেই সেম পজিশনে আছে যে এখানে ভীষ্ম পিতামহ মাথার পিছনে। এবং ওখানে হনুমানজির একটি বিরাট স্ট্যাচু আছে। এবার যেটা বোঝবার বিষয় হচ্ছে, সেই স্থানটা কিন্তু শুধু ভীষ্মের জন্মস্থান হিসেবে দেখলে হবে না। ওটা কিন্তু আমাদের বিষ্ণু সহস্রনামের জন্মস্থান হিসেবেও দেখতে হবে। কেন?
তার এই কারণ শান্তি পর্বে যখন ভীষ্ম পিতামহ যুধিষ্ঠিরকে রাজধর্মের এটা দিচ্ছেন, পাঠটা দিচ্ছেন, তখন উনি বিষ্ণু সহস্রনাম করেছেন। শ্রীকৃষ্ণ সামনে দাঁড়িয়ে ছিল, কেশব বা মাধবকে দেখে বিষ্ণু সহস্রনাম করছেন। তো ওইখানে হয়েছিল ওইটা। এবং ওখানে যে মন্দিরটি আছে এবং যে সন্ন্যাসীরা মঠ চালায়, এখন চেঞ্জ করে দিয়েছে, বাট আমি যখন যেতাম তখন ওখানে পুরো বিষ্ণু সহস্রনামটা পাথরের উপর খোদাই করা ছিল। এখন ওটাকে সরিয়ে দিয়েছে ওরা। এগেইন effect of commercialization. You'll have to join the dots basically. I'm just trying to join the dots and help people understand. তো এবার বিষ্ণু সহস্রনামে ওখানে আপনি অবভিয়াসলি যে পাঠ করেছে সে জানে যে যুধিষ্ঠিরও আছে, ভীষ্মও আছে, বৈশম্পায়নও আছে। এই জিনিসগুলো ওই জায়গাটার মাহাত্ম্য। এবং যেহেতু হনুমানজি শ্রীরামের আদেশ অনুযায়ী বা শ্রীকৃষ্ণের আদেশ অনুযায়ী অর্জুনের রথের ওপর তার ছিলেন। পতাকায় ছিলেন, উনি পতাকা থেকে বেরিয়ে এসে যুদ্ধে এসেছে, পতাকা শেষে বেরিয়ে এসে ওখানে ছিলেন উনি, সেই জন্য ওনাকেও মনে করে একটা 18 ফিট বিগ্রহ করা হয়েছে। হনুমানজির, বিশাল 18 থেকে 20 ফিট হবে ওটা হাইট, সেটি রাখা আছে। অত্যন্ত প্রচণ্ড এনার্জেটিক জায়গা এগুলো। ভদ্রকালী মন্দির, স্থানেশ্বর মহাদেব, স্পেশালি স্থানেশ্বর মহাদেবের মানে গর্ভগৃহে ঢুকে আপনি যদি বসে ওখানে জপ করেন বা ধ্যান করেন, সেখানে যে এত প্রচণ্ড এনার্জি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এছাড়া দয়ালপুর আছে এবং আরও বেশ কয়েকটা 6-7টা আর্কিওলজিক্যাল সাইটস আছে যেখানে এক্সকাভেশন হয়েছে এবং পেইন্টেড গ্রেভার পিরিয়ডেরও পট্রিজ পাওয়া গেছে ওখানে, পিজিডব্লিউ যেটাকে বলা হয় আর্কিওলজির ভাষায়। এছাড়া রেড পেইন্টেড ওয়্যারও পাওয়া গেছে, ব্রোঞ্জ আইটেমস, সিলভার আইটেমস অনেক কিছুই পাওয়া গেছে, সেগুলো মিউজিয়ামে রাখা আছে। এবং প্রত্যেকটি পিরিয়ড, গুর্জারা, প্রতিহারাস, মৌর্যাস, গুপ্তাস, ওই জায়গাটি যে প্রত্যেকটি শাসনকালের মধ্যে দিয়ে গেছে সেই সব ওখানে রাখা আছে মিউজিয়ামে, এসআই মিউজিয়ামে, যেটা আপনার শেখ কুলির যে টোম্ব তার মধ্যে আছে এবং তা থানেশ্বর সিটির সাথে লাগোয়া আছে। এখানে অনেক কিছু যেটা আরেকটা মানুষ জানে না, কুরুক্ষেত্র ইউনিভার্সিটির মধ্যে একটা বুদ্ধিস্ট স্তূপা আছে যেটা কেউ যায় না ওখানে। ওই বুদ্ধিস্ট স্তূপায় একসময় বুদ্ধার রেলিকও রাখা ছিল। হুম। হ্যাঁ, এবার কোন রেলিক সেটা কেউ বলতে পারেনি, সেটা এখনো আবিষ্কৃত হয়নি, বাট রাখা ছিল ওখানে। ওখান থেকে পরে মুভ আউট করিয়ে এটা ঐতিহাসিক শুধু এই ক্ষেত্রে ধার্মিক হিন্দু ধর্ম নয়, প্রচণ্ড ঐতিহাসিকভাবে অত্যন্ত মানে প্রচণ্ড ইম্পর্টেন্ট জায়গা। কারণ ওটা পানিপথের পাশে, 3টে যুদ্ধ হয়েছে পানিপথে যেগুলো ভারতবর্ষের ইতিহাসের দিক ঘুরিয়ে দিয়েছে। পানিপথের প্লেনস অফ পানিপথ যেখানে সবাই ওখানে আসতো, সেটা মারাঠাদের হেরে যাওয়া হোক বা হেমুর হেরে যাওয়া হোক বা ইব্রাহিম লোদির হেরে যাওয়া হোক, প্রত্যেকটাই ভারতবর্ষের ইতিহাস বদলেছে। নরসংহার প্রচুর পরিমাণ হয়েছে এবং ইতিহাসের দিকপথ যেভাবে বদলেছে সেইগুলো যদি না হতো তাহলে ভারতবর্ষের ইতিহাস আরেক রকমভাবে হতো। তো সেগুলো তো আছে। প্লাস ঋগ্বেদে এই জায়গাগুলোরও উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদে মানু এখানে কার্নালে এক জায়গায় এসে থাকতো, সেটাও পাওয়া গেছে। হ্যাঁ, কুরুক্ষেত্রের যে যুদ্ধ সেখানে বলা হয় যে অনেক এমন অস্ত্র ব্যবহার করা হয়েছিল যা আজকের যুগে নাকি পারমাণবিক বোমার একেবারে সামিল বলা হয়, একে সমান। তো এমন এমন জায়গা আছে যেগুলো নাকি বিশাল গর্ত হয়ে, গহ্বর যাকে বলে, সেই গহ্বর হয়ে গেছে, কারণ নাকি ওখানে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। এটা কি সত্যি নাকি সেই সময় এমন কিছু অস্ত্র মানুষের, ব্রহ্মাস্ত্র যেগুলো, সেগুলোকে কি আমরা এখনকার পারমাণবিক বোমার সঙ্গে তুলনা করতে পারি? হ্যাঁ, কিছু অস্ত্র ডেফিনেট, দিব্যাস্ত্র যেগুলো ছিল সেগুলো ডেফিনেটলি সেগুলোর যা ক্ষমতা সেগুলো ব্যবহৃত করা হয়নি বা খুব লিমিটেড ব্যবহার করা হয়েছে সে। আর ব্রহ্মাস্ত্র আপনি বললেন তো, ব্রহ্মাস্ত্রের কিন্তু 3 রকমের রকমফের হয় যাকে বলে। একটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, একটা হচ্ছে ব্রহ্মশিরাস্ত্র, একটা হচ্ছে ব্রহ্মদণ্ড। তো ব্রহ্মদণ্ড হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট পাওয়ারফুল, যেটা চালানো হয়েছিল অর্জুন আর আমাদের দ্রোণাচার্যের ছেলের মধ্যে, অশ্বত্থামার সাথে যে যুদ্ধটা হয়েছিল সেখানে ব্রহ্মশির চালিয়েছিল ওরা। হ্যাঁ, ডেফিনেটলি এগুলোর মারণ ক্ষমতা তো সাংঘাতিক ছিল। অ্যান্ড তখনকার দিনের এগুলোর সাথে রেডিও অ্যাক্টিভ
বা নিউক্লিয়ারের সাথে আমরা ইজিলি কম্পেয়ার করতে পারি। আর যেখানে রবার্ট ওপেনহাইমার নিজে বলেছেন এইসব কথা, যিনি নিউক্লিয়ার বম্ব আবিষ্কার করেছিলেন। তো হ্যাঁ, ডেফিনিটলি একটা নিউক্লিয়ার অ্যাসপেক্ট তো আছেই ওখানে। কেউ মানুক না মানুক সেটা পরের কথা, বাট দ্য ডিস্ট্রাকটিভ ক্যাপাবিলিটি ইজ ডেফিনিটলি কম্পেয়ারেবল টু দি নিউক্লিয়ার বম্ব অর দি হাইড্রোজেন বম্ব ফর দ্যাট ম্যাটার। হাইড্রোজেন বম্বের কিন্তু নিউক্লিয়ার বম্বের থেকেও বেশি শক্তিশালী ওটা। তাহলে এই যে বাট গহ্বর আছে এইসব, এগুলো একদমই ঠিক এগুলো একদমই ঠিক নয়। এগুলো অতিরঞ্জিত কথাবার্তা। এবং আমার ট্রাভেলস টাইমে আমি এমন কোনো কোথাও ডকুমেন্ট বা কোনো এভিডেন্স বা কোনো রিসার্চ পেপার বা কোনো পাইনি যেখানে আমি এটা মানে একদম পাকাপোক্তভাবে বলতে পারবো যে এখানে নিউক্লিয়ার রেডিও অ্যাক্টিভিটি পাওয়া গেছে। এরকম কিছু পাওয়া যায়নি। বাট হ্যাঁ, এটা ঠিক যে যদি পিওরলি লিটারেরি রেফারেন্সেস ধরি, অনেক অস্ত্র-শস্ত্র চালানো হয়েছিল, অনেক শস্ত্র এবং অস্ত্র। এবার আপনাকে একটা জিনিস বলে রাখতে হবে, বুঝে রাখতে হবে, শস্ত্র এবং অস্ত্রের মধ্যে ফারাক আছে কিন্তু। শস্ত্র হচ্ছে কি যেগুলো আমরা মানুষরা বানাই, অস্ত্র হচ্ছে যেগুলো দিব্যাস্ত্র। ঠিক আছে? যেগুলো সেলেস্টিয়াল ওয়েপন্স যেগুলো আমরা বলে থাকি। মানে এটাকে যদি আমি বিজ্ঞানের ভাষায় বলতে চাই তাহলে কি এটার সঙ্গে মানে ভগবানরা প্রদান করছেন বা কোনো দেবতা প্রদান করছেন অফ কোর্স। সেটা? নাকি মানে সেটা একটা উন্নত অস্ত্র? ডেফিনিটলি অনেক উন্নত অস্ত্র যেগুলো আমাদের টেকনোলজির, হিউম্যান টেকনোলজির বাইরে ছিল। অ্যান্ড তখনকার দিনে ওগুলো আমাদের এর বাইরে ছিল। আমাদের আমাদের হিউম্যান ক্যাপাবিলিটির বাইরে ছিল। ওগুলোকে করায়ত্ত করতে হতো। বাট আ এটা এটা আমি পড়েছি কিছুদিন আগে, মানে যেটা আমি পড়ছিলাম যে এগুলোকে, যেটা আমি মার্কারি ভোর্টেক্স ইঞ্জিন মাইন্ড কন্ট্রোলের কথা বলছিলাম বিমানগুলোকে। আ এখানে একটা জিনিস ভাববার বিষয় আছে। এইসব জিনিসগুলো কিন্তু আপনার শুধু পাওয়াটা একটা বড় ছিল না, সেটাকে চালনা করারও আলাদা একটা ছিল, যেটা আমি বলতে পারব না। ওটা একটা সাধনার অঙ্গ, ওটা আমি ডিসকাস করতে পারব না। বাট একটা সোর্স কোড, যেটা আজকে আমরা সোর্স কোড নিয়ে খুব আলোচনা করি। যান্ত্রিক এই যে প্লেন ক্র্যাশ হলো, সোর্স কোড, সাইবার অ্যাটাকস হলো, সোর্স কোড। তো এটা একটা সোর্স কোড থাকতো। এগুলোর কোড থাকতো। আর ওই যে মন্ত্র উচ্চারণ করে যেগুলো দেখানো হতো, these are actual things. Those mantras or shlokas were used to invoke these অস্ত্রাস, মানে ওগুলোকে অ্যাক্টিভেট করা। ইনভোক মানে কি করা? অস্ত্র চালনার আগে যে অস্ত্রের পুজো হতো সামথিং লাইক, লেটস সে আপনি একটা ব্রাহ্মস মিসাইল চালাচ্ছেন, রাইট? ওটার একটা কোড থাকবে, একটা সোর্স কোড থাকবে, একটা কন্ট্রোল কি থাকবে যেটা দিয়ে অন অফ করবেন। সেগুলো করার পর আপনার একটা প্রোগ্রাম থাকবে যেটা দিয়ে ওটা অ্যাক্টিভেট হয়ে ওটা ফায়ারিং হবে, রাইট? ইউ রিকোয়ার এ এন্টায়ার প্রোগ্রাম টু রান this thing. So the shlokas were the programs, the source code to activate those weapons and fire them. সেক্ষেত্রে আপনি একটু আগেই আরেকটা কথাতেও কোথায় বললেন আমার মনে হয় এই আলোচনার আগে আমাদের যখন কথা হচ্ছিল। তার মানে এই যে মন্ত্রগুলো আমরা বলি সেটাও তো একটা কোড। অ্যাবসোলিউটলি, দ্যাট অ্যাবসোলিউটলি, সেটা তো আমি শুরুতেই বললাম যে শ্লোকগুলো আমরা উচ্চারণ করি। আ সেই যে তন্ত্র সাধক, একজন তন্ত্র সাধক যে মন্ত্রগুলো উচ্চারণ করে দেবীকে আহ্বান করে বা তার যে ইষ্টের আলোচনা করছেন তাকে আহ্বান করেন। এগুলো তো অ্যাকচুয়ালি একটা কোড, ওয়ে টু কানেক্ট। ইটস লাইক এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইটস আ ওয়ে টু কানেক্ট টু দি এনার্জি। কুরুক্ষেত্রে কাজ করতে গিয়ে আপনার কেন মনে হয়েছে যে কুরুক্ষেত্রকেই যুদ্ধক্ষেত্র হিসাবে কেন বাছা হয়েছিল? জিওগ্রাফিক্যাল যদি আমরা বলি, তার সঙ্গে মানে ভৌগোলিক অবস্থানটা কেমন ছিল সেটা শুধু নয়, তার কোনো আধ্যাত্মিক মানে যেহেতু এই যুদ্ধের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে কানেক্টেড ছিলেন। আধ্যাত্মিক কোনো যোগ ছিল, দৈবিক কোনো ব্যাপার ছিল নাকি শুধুমাত্র এই ভৌগোলিক কারণে? কেন কুরুক্ষেত্রকে বাছা হয়েছিল? ভৌগোলিক কারণ তো ছিলই। ভৌগোলিক কারণ তো ছিল। ভাস্ট পিস অফ ল্যান্ড, প্লেন ল্যান্ড, যেখানে দুপক্ষই আ অদ যে পরিমাণ সেনা আসছিল ভারত ভারত ভূখণ্ড থেকে, বাইরে থেকে সব মিলিয়ে তারা লড়তে পারবে। বাট তার কেন আ যুদ্ধক্ষেত্র বেছে ছিল ২ জন, শ্রীকৃষ্ণ এবং আমাদের ভীষ্ম পিতামহ। তারা এই কারণে বেছেছিল, কুরুভূমি ছিল অত্যন্ত পবিত্র ভূমি। এতটাই পবিত্র যে আমাদের টেক্সটস অনুযায়ী বলা হয় কাশী, প্রয়াগরাজ বা অন্যান্য যেকোনো বড়, বড় তীর্থ আছে, উজ্জয়ন, এইসব জায়গায় যদি মানুষ কোনো পাপ করে, কুরুক্ষেত্রে এসে সেই পাপ মোচন হয়ে যায়। সেটা কি এখনো? এখনো। কুরুক্ষেত্রে পাপ মোচন হয়? হ্যাঁ, সেইজন্য তো পিণ্ডদানও হয় ওখানে না? কোন জায়গাটা এক্সাক্টলি? পুরো জায়গাটায় পুরোটা ৪৮ পুরো ৪৮ কোষ ভূমিতে।
তো এবার মহারাজ কুরু আমাদের টেক্সট অনুযায়ী যার নামে কুরুক্ষেত্র, মহারাজ কুরু, কুরু যে মানে বর পেয়েছিলেন নারায়ণের থেকে যে এখান থেকে যে এখানে যারা মৃত্যুবরণ করবে তাদের সবার মুক্তি হবে। এতটাই পবিত্র ভূমি সেটা আজও। সেই জন্য ওখানে আপনার মানে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং বিশ্ব পিতামহ ওই ভূমিটি ওনারা চুজ করেছিলেন যুদ্ধের জন্য। দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন ফর সিলেক্টিং কুরুক্ষেত্র। ভীষ্মর কি সত্যি ইচ্ছা মৃত্যু এটা হ্যাঁ, তার এভিডেন্স কিছু পাওয়া গেছে? এভিডেন্স এর কোনো এভিডেন্স নেই। এত হাজার বছর আগের এভিডেন্স কিছু নেই। অল লিটারেরি এভিডেন্সেস, লিটারেরি টেক্সটস মহাভারতে যা লেখা আছে। বলা হয় পাণ্ডবদের বংশ নাকি এখনো রয়েছে। হ্যাঁ, পাণ্ডবদের বংশ রয়েছে। ইনফ্যাক্ট যাদবকুলও রয়েছে। ইয়েস, দ্য যাদবাস। তাই? ইয়েস। এবং সম্পূর্ণ মহারাষ্ট্র, রাজস্থান, ইউপি, এমপি সব জায়গায় ছড়িয়ে আছে। তাদের একজনের টাইটেল আমি বলছি ভার্শনে। দ্য ভার্শনেস হচ্ছে বৃষ্ণি কুলের যাদব। যখন আমরা যাদব বলি মেইনলি দুটো কুলকে আমরা দেখি। একটা হচ্ছে বৃষ্ণি কুল যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, আরেকটা হচ্ছে গিয়ে অন্ধকাস, অন্ধক, যে স্কুলে সাত্যকীর জন্ম হয়েছিল। এবার এই দুজনের প্রেজেন্স আজকের দিনে জেনেটিক্যালি ডিএনএ ওয়াইজ ইট ইজ প্রুভেন দ্য ভার্শনেস আর ফ্রম দ্য বৃষ্ণিস। আমার কাছে একটা লিস্ট আছে যেখানে কোন টাইটেল কোন কুলের সাথে জড়িত, বৃষ্ণিস আর অন্ধকাস, সেটা আমার কাছে আছে। আমার এখন ইমিডিয়েটলি একটা টাইটেল মনে আসছে, ভার্শনেস। ভার্শনেস আর অফ বৃষ্ণিস। বাপরে! আপনি কি বলছেন? আমার তো মাথা ঘুরছে পুরো রীতিমতো। আ এটা যেমন একটা সত্য তেমন আ একজন কিছুদিন আগে বললেন না যে পাণ্ডবদের বংশোদ্ভূত একটা ক্লেম এই খবরও হয়েছিল। পাণ্ডবদের বংশরা তাহলে কারা? আমার এই বিষয়ে একটু চর্চা কম আছে পার্টিকুলারলি এই সেগমেন্টটায়, বাট হ্যাঁ, পাণ্ডবদের কিছু বংশধর তো ছিল। রাজপুতস অলসো ক্লেম টু বি দ্য বংশধর অফ পাণ্ডব। চোলাস হ্যাভ অলসো ক্লেম ফর সাম টাইম। পরবর্তীকালে গুপ্তাস অ্যান্ড মৌর্যাস হ্যাভ ক্লেমড ইট, নট দ্য মৌর্যাস বাট দ্য গুপ্তাস পার্টিকুলারলি। তো এটা খুব ডিফিকাল্ট অ্যাকচুয়ালি এস্টাবলিশ করা, খুব ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, বাট হ্যাঁ আছে, এটা আমি বলতে পারি আছে পাণ্ডবাস। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ হয়েছিল। দুটো সোলার এক্লিপস হয়েছিল। দুটো সোলার এক্লিপস হয়েছিল এই কারণে, কারণ কুরুক্ষেত্রে কেন হয়েছিল সেটাও বলে দিচ্ছি আপনাকে। কুরুক্ষেত্রে আপনার একটি জায়গা আছে স্থানেশ্বর, সরি, সান্নিহিত সরোবর। এই সান্নিহিত সরোবরের কূলেই শ্রীকৃষ্ণ ইন্দ্র কর্ণের কবচকুণ্ডল নেয়। কর্ণ এখানে সান্নিহিত সরোবরে কেন আসতো? কারণ সন্নিহিত সরোবরে আজও সূর্য মন্দির রয়েছে। সন্নিহিত সরোবরের মাহাত্ম্য কেন? কারণ সন্নিহিত সরোবরে সূর্যগ্রহণের দিন হাজার হাজার সাধু এখানে এসে স্নান করেন, যেহেতু সূর্যদেবের সাথে ওটা লিঙ্কড। ভারতবর্ষের অতীত আমি একটু আপনাকে থামাচ্ছি। ভারতবর্ষের প্রাচীন মানে বৈদিক যুগ থেকে ইভেন এখনো আমাদের ধর্মে সূর্যের সূর্য যদিও জগতের আধার বলা যায়। কিন্তু এত টেম্পল গুলো পর্যন্ত এত মাহাত্ম্য কেন? এত পার্সিস্টেন্ট কেন? কারণ ঋগ্বেদ আপনি যদি নাড়াচাড়া করে দেখেন, ঋগ্বেদে কিন্তু স্পষ্ট বলা আছে সূর্য উপাসনা দিয়েই সব পুজো শুরু হচ্ছে। সব পুজো দেবতার উপাসনাতে সূর্য উপাসনা থাকছেই। দ্যাট ইজ দ্য ভেরি বেসিস, দ্যাট ইজ দ্য ভেরি বেসিস। সেই জন্য সূর্যের এত প্রতিপত্তি। সে আপনি মুলতান থেকে স্টার্ট করে সাউথ অব্দি সব জায়গায় সূর্য মন্দির আপনি বিজ্ঞানও তাই বলছে। সূর্য আছে বলেই আমরা আছি। এক্স্যাক্টলি। কিন্তু মানে তাকে যে দেবতা হিসেবে নাস্তিকরা বলেন তিনি তো সাধারণ মানে একটা এই যে মন্ত্রটাই নাস্তিকদের কথা ছেড়ে দিলাম আমি, কারণ আমি যেটা বললাম যে মানো তো ঈশ্বর হ্যায়, না মানো তো পাত্থর হ্যায়। তো নেচার ওয়ার্শিপ হ্যাজ বিন দি কমন ফ্যাক্টর অ্যাক্রস দি গ্লোব ফর অল প্যাগান রিলিজিয়ন্স। আপনি অ্যাজটেক্সদের চলে যান, মায়াসদের চলে যান, আপনি জোরাস্ট্রিয়ানদের চলে যান, আপনি এই ইরাকে যারা আছে তাদের হিন্দু ধর্মের সাথে খুব মিল। এরা যতগুলো প্যাগান রিলিজিয়ন্স এর রেমিনেন্টস রয়ে গেছে, হিন্দু ধর্ম অবভিয়াসলি সনাতন ধর্ম ইজ দ্য বিগেস্ট, বাট এদের প্রত্যেকের ওখানে সূর্যের পূজা, ফায়ার ওয়ার্শিপ, হ্যাঁ এটা কিন্তু খুব কমন। আপনি দেখুন সব জায়গায় ফায়ার ওয়ার্শিপ আর সূর্য পূজা, আর দেবী মাহাত্ম্য তো আছেই। দেবী পূজা সব জায়গায় কোনো না কোনো ফর্মে সেজন্য হচ্ছে। কি সূর্যের উপাসনা করাটাও বলা হয় যে খুব নিয়ম মেনে? অবভিয়াসলি
অবভিয়াসলি। তবে এইটুকু আমি আপনাকে বলতে পারি, সূর্যের মন্ত্র যেগুলো থাকে সেগুলো কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল মন্ত্র হয়। ওগুলোকে নিয়ে ছেলেখেলা করা উচিত নয়। একদম কোনো সদ্গুরুর উপদেশ অনুযায়ী এগুলো করা উচিত। যেমন তন্ত্র যদি কেউ ইন্টারেস্টেড থাকে, তন্ত্র সঠিক একজন উচ্চ পর্যায়ের সাধকের গাইডেন্সে করা উচিত তন্ত্র সাধনা। তেমনি সূর্য উপাসনাও কিন্তু একজন গুরুর ইয়েতে করা উচিত। The only easiest path is probably what Ramakrishna or Sri Chaitanya said. হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র দিয়ে গেছেন এনারা, শ্রী চৈতন্য দিয়ে গেছেন, পরে ঠাকুরও বলেছেন। সেটা সবচেয়ে গৃহীর জন্য সবচেয়ে ভালো। বাট এই জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করতে গেলে প্রপার গাইডেন্সের আন্ডারে করা সবচেয়ে বেশি অ্যাডভাইজেবল বা বাঞ্ছনীয়। নাহলে অনেক অনেক কিছু ইল এফেক্টস, ক্ষতি হতে পারে মানুষের স্বাস্থ্য, জীবন, অর্থ, অনেক কিছুই হতে পারে। একদমই। আমি আবার কুরুক্ষেত্র ফিরে যাই। কুরুক্ষেত্র এতদিন ধরে একটা যুদ্ধ হলো। সত্যিই কি ১৮ দিন ধরে যুদ্ধ হয়েছিল? এটার তো কোনো আর্কোলজিক্যাল এভিডেন্স নেই। এটা বইয়ে যা লেখা আছে আমরা সেটা মেনেই চলি। ১৮ দিন ধরে ১৮ দিন ধরে ৪৫ লক্ষ আপনি বলছেন নাকি? ৪০ ৪০ লক্ষ। ৪০ লক্ষ সৈন্য সেখানে একত্রিত হচ্ছে। তাদের খাওয়া, তাদের জলের ব্যবস্থা, এগুলো কি করে সম্ভব ছিল? করা হয়েছিল। উডুপির মহারাজ করেছিলেন। উডুপির মহারাজ খাওয়ার দায়িত্বে ছিলেন, জলের দায়িত্বও ছিল। জল ছিল না, সরস্বতী নদীর তীরে হচ্ছিল। যেন সরস্বতী ৪০ বা ৪৫ লক্ষ তো মানে একটা কি একটা জোক না? মানে যথেষ্ট একটা বিশাল লম্বা তালিকা। এই ধরনের সৈন্য যখন প্লাস আপনার চতুরঙ্গী সেনা, হ্যাঁ, রথ, ঘোড়া, হাতি, তাছাড়া গরু, ছাগল তো রয়েছেই। একটা বিশাল কর্মকাণ্ড। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি রাম রাবণের যুদ্ধ যদি আমাদের ইয়েতে ধরি, রাম রাবণের যুদ্ধ ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, মহাভারত ওয়াজ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আর মহাভারতের যুদ্ধের যে ফেরোশাসনেস ছিল, যা হিংস্রতা ছিল সেই যুদ্ধে, সেটা আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মডার্ন টাইমস আমরা যেটা দেখি তার সামনে কিছুই না। মানে তাই মানে এতটাই মহাভারতের যুদ্ধ এতটাই সাংঘাতিক ছিল। অভিমন্যুর মৃত্যু, চক্রব্যূহ তৈরি করা মানে আছে, জায়গাটি আছে, আছে এখন। আমিনপুর, আমিনগাঁও, ওখানে হয়েছিল চক্রব্যূহ। প্রত্যেকটা জায়গা আইডেন্টিফাইড আছে। আমিনপুর যে এএসআই থেকেই করা। এএসআই থেকে না, হরিয়ানা সরকার থেকে করেছে। অ্যান্ড যেখানে ভীম এবং দুর্যোধনের গদা যুদ্ধ হয়েছিল, সেই সেই সরোবরটিও লোকেট করা হয়েছে। তারপরে যেখানে কর্ণের রথের চাকা আটকে গেছিল কার্নালে, কার্নাল নেম হ্যাজ কাম ফ্রম কার্না। কর্ণের রথের চাকা ওখানে আটকে ছিল বলে কার্নাল হয়েছিল। মানে কর্ণেশ্বর মহাদেব মন্দিরও আছে। তো তারপরে অনেক জায়গা আছে। আপনার দয়ালপুর বলে একটি জায়গা আছে, যেটা আর্কিওলজিক্যাল সাইট, প্লাস দয়ালপুরে ওখানে বানগঙ্গা বলে জায়গা আছে। কারণ জয়দ্রথবধের সময় যখন অর্জুন যাচ্ছিল সেখানে ঘোড়া দাঁড় করিয়ে ঘোড়াদের তীর মেরে জল বার করে ঘোড়াদের জল পান করিয়েছিল। আমরা শাস্ত্র দেখছি, কুরুক্ষেত্রেতেও আমরা বারবার দেখছি যে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, ভগবানের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই যুদ্ধে তিনি থাকছেন। এবার আমি নাস্তিকদের কথা বলব না, কিন্তু এটা একটা সাধারণ মানুষ প্রশ্ন করতেই পারে যে তাহলে এখন আমরা কেন কোনো কিছুই বুঝতে পারছি না? আছেন, তিনি আছেন এবং মূর্তি এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ হচ্ছে বেশিরভাগের ক্ষেত্রে। এটার কোনো একটা স্পিরিচুয়াল বা আমি বলতে পারি আধ্যাত্মিক কি জবাব আপনি দেবেন? খুব সিম্পল জবাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসছেন, সারদা মা এসছেন, আনন্দময়ী মা এসছেন, শ্রীচৈতন্য এসছেন। এরা কি তাহলে? এরা তো অবতার পুরুষ না? শ্রীরামকৃষ্ণ আর শ্রীচৈতন্যের ওপর তো কেউ হয়নি অবতার পুরুষ। স্বয়ং পরমহংস ত্রৈলঙ্গ স্বামী এসছেন, হ্যাঁ, সীতারাম ওঙ্কারনাথ বাবাজি এসছেন, এত মহাপুরুষরা এসছেন, যোগানন্দ এসছেন, যুক্তেশ্বর গিরি এসছেন, লাহিড়ী মশাই এসছেন। এরা সব রিয়েলাইজ সোলস। সো দ্যাট সুপ্রিম কনসিয়াসনেস, দ্য ডিভিনিটি, ইট হ্যাজ বিন টাইম অ্যান্ড এগেন প্রুভেন। ঋষি অরবিন্দ কি? ঋষি অরবিন্দ, আপনি যদি কাহিনী পড়েন ঋষি অরবিন্দের, সেখানে দেখবেন অরবিন্দ বলছে জেলের কুঠুরিতে বসে আমি দেখছি জেলের লোহার বিম, জেলের দেওয়াল, বাউন্ডারি ওয়াল, সব জায়গায় শ্রীকৃষ্ণ, বাসুদেব 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 লিখছেন উনি। সো মাচ ইজ দি ইম্প্যাক্ট
উনি বাসুদেবকে দেখছেন সর্বত্র। বিচক্রফট যে জাজ ছিল আলিপুর বম কেসের, যখন যাচ্ছেন উনি গিয়ে কাঠগড়ায় দাঁড়িয়েছেন অরবিন্দ, তখন বিচক্রফটের জায়গায় শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে ওনার জায়গায় হাসছেন। তো এই যে রিয়েলাইজেশনগুলো, আর এগুলো উনি নিজে মুখে বলছেন আগরপাড়াতে, উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরির মাঠে দাঁড়িয়ে। লোকে জয়কৃষ্ণ লাইব্রেরি দেখতে জানে, আবার জয়কৃষ্ণ লাইব্রেরিতে উত্তরপাড়ার সবার যাওয়া উচিত। অ্যানাদার স্পিরিচুয়ালি এলিভেটেড প্লেস। কুরুক্ষেত্রের এমন একটা বিষয় যেটা আপনাকে একেবারে অবাক করেছে এবং আমার মনে হয় আপনার মনে হয় যে সেখানে মানুষের যাওয়া উচিত, একবার দেখা উচিত। যেখানে ধর্ম, বিজ্ঞান এবং যুদ্ধবিদ্যা সবকিছু এক হয়ে গেছে। অবশ্যই, অবশ্যই। কোনো একটা জায়গা। কুরুক্ষেত্রে অনেক জায়গা আছে। পুরো কুরুভূমিটাই ঘুরে দেখা উচিত। ৪৮ কোষ পরিক্রমা করা উচিত, যেরকম ব্রজ পরিক্রমা হয়। এটা কি তীর্থক্ষেত্র? অবশ্যই। সম্পূর্ণ ৪৮ কোষ কুরুভূমিটাই তীর্থক্ষেত্র। আপনি বৃন্দাবনে কাজ করেছেন। আ সেখানে গিয়ে সবাই বলে যে কৃষ্ণ সেখানে আছেন, এখনো আসেন। রাধা কৃষ্ণ। আ সামথিং কিছু কোনো অনুভূতি কাজ করতে গিয়ে বা কেন মানুষ এটা বলল? এটা কি শুধু লোককথা? নাকি সত্যিই তিনি আসেন আজই? ঠিক আছে, আমি আপনাকে কিছু ঐতিহাসিক ঘটনা বলি তাহলে। ১৫৭০ সালে মুঘল এম্পারার আকবর মানসিং এর সাথে মিয়াঁ তানসেনকে নিয়ে ওনার গুরুর সাথে দেখা করতে হরিদাস স্বামী, যাকে ললিতা সখীর অবতার মানা হয়, তার সাথে দেখা করতে আসে। হরিদাস স্বামী কে ছিল? হরিদাস স্বামী ছিল যার হাত দিয়ে বাঁকে বিহারী প্রকট হয়েছে, নিধিব। আর বাঁকে বিহারী হচ্ছে রাধাকৃষ্ণের মিলিত রূপ। হরিদাস স্বামী যা গলা ছিল তার কোনো তুলনা হয় না। এর কিছুটা আপনি প্রতিফলন দেখতে পারেন হিন্দি সিনেমা বাইজু বাওরা যদি দেখেন। বাইজু বাওরাতে বলতে একদম পারফেক্ট হিস্ট্রি দেখিয়েছে বাইজু বাওরাতে। পারফেক্ট হিস্ট্রি দেখিয়েছে। ওনার দুজন মেইন অসাধারণ শিষ্য ছিল। একজন হচ্ছে মিয়াঁ তানসেন, আর অবশ্যই সে হিন্দু ছিল, পরে কনভার্ট হয়ে যায়। আরেকজন ছিলেন বাইজু বাওরা। এদের পরে ডুয়েরও হয়, একজন রাগ মল্লার গেছিল, একজন রাগ ভৈরবী, রাগ দীপক গেছিল। একজন প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল, একজন বৃষ্টি এরা প্রদীপ নিয়ে দিয়েছিল। যাই হোক, বাট এরা দুজনেই মা আকবরকে বলেছিল যে আমাদের গুরুকে শুনলে আপনি আমাদের ভুলে যাবে। অবশ্যই তার মধ্যে আকবরের একটা পলিটিক্যাল ইন্টারেস্ট ছিল, কারণ আকবর পলিটিক্যালি ওনার সভায় বা ওনার ইয়ের মধ্যে, পলিটিক্যাল সেটআপের মধ্যে একটু কোণঠাসা হয়ে গিয়েছিল পার্সিয়ান ডিপ্লোম্যাটস আর ব্যুরোক্রেটসদের সাথে। তো ওরা তখন রাজপুতদের হেল্প নিচ্ছিল, কারণ রাজপুতরা তখন খুব ফাইটিং স্পিরিট অ্যান্ড ওরা সবচেয়ে স্ট্রং অ্যান্ড অল দ্যাট, ওরকম নর্দার্ন ইন্ডিয়াতে বেসিক্যালি। তো রাজপুতদের খুশি করার জন্য, কাছাওয়া রাজপুত বা শেখাওয়াটি রাজপুতদের খুশি করার জন্য উনি গেলেন। ওখানে গিয়ে উনি সব দেখে মন্দির বানাবার অনুমতি দিলেন। বিকজ অফ দ্যাট, নট দ্যাট যে ওনার খুব একটা বিরাট ইয়ে ছিল। ইট ইজ এ politically motivated. But at the same time, he was curious to meet the গোসাইজ অফ বৃন্দাবন। এবার যেটা আমাদের দেখতে হবে, যেটা আমি বলছিলাম যে চৈতন্য মহাপ্রভুর ইমপ্যাক্ট যেটা মানুষ আজকে বুঝতে পারে না, সেটা হচ্ছে পলিটিক্যাল ইমপ্যাক্ট যেটা। ওনার ষড়গোসাইদের পলিটিক্যাল ইমপ্যাক্টটা কী ছিল? পার্টিকুলারলি রূপ সনাতন জীব। প্রত্যেকটা বিকানের স্টেট আর্কাইভসে যদি আমরা ধরে দেখি, এখানে আকবরের যতগুলো ফরমান রাখা আছে, আকবর আর জাহাঙ্গীরের পার্টিকুলারলি, অর ইভেন শাহজাহানের, প্রত্যেকটা ফরমানে রূপ গোসাই, জিউ গোসাই, রূপ গোসাই, জিউ গোসাই। জীব গোস্বামীকে ওনারা জিউ গোসাই বলছেন, রূপ গোস্বামীকে রূপ গোসাই বলছেন। ঠিক আছে? এই স্বরগোস্বামীর প্রতিপত্তি এত বেড়ে গেছিল এবং মানুষের মনে, পার্টিকুলারলি নর্থার্ন এবং বেঙ্গলে এত এদের হোল্ড হয়ে গেছিল, তো তখন আর আকবর বেঙ্গলও ক্যাপচার করতে চাইছিল। সেই জন্য মানসিংকে পাঠিয়েছিল বেঙ্গলের গভর্নর করে, রাইট? সে মানসিং এসে রাজমহল ওখানে ফোর্টিফাইড সিটি বানালো। যাই হোক, তো এবার এটা একটা কারণ ছিল যে আপামর জনতার কাছে অ্যাকসেপ্টেবিলিটি নেওয়ার জন্য এ গোসাইদেরও রোপ ইন করতে চাইছিল আকবর। মানে আপনি ভাবুন, গোসাইদের, বৈষ্ণব গৌড়ীয় গোসাইদের এত প্রতিপত্তি হয়ে গেছিল মানুষের উপর, জনমানসে এদের এতটা প্রভাব পড়েছিল ভক্তি মুভমেন্টের দৌরান, কি স্বয়ং সম্রাট আকবরকেও বা মুঘল এম্পারার আকবরকেও তাদের কাছে মাথা নত করতে হয়েছিল।
Although it was a political alliance, I would say, but হয়েছিল। হয়েছিল। এবং সেই জন্যই কাচ্ছাওয়াদের মন্দির বানাবার জন্য দেওয়া হয়েছিল। এবং এখানেই কাচ্ছাওয়াদের জিত। লোকে বলে যে কাছাওয়ারা ম রাজপুত, কাছাওয়া রাজপুত বা শেখাওয়াটি রাজপুতরা মুঘলদের কাছে মাথা নত করেছিল। হ্যাঁ, কিছুটা মাথা নত নিশ্চয়ই করেছিল। বাট তার পরিবর্তে তারা আমাদের সনাতন ধর্মের প্রতি যে কন্ট্রিবিউশন করেছে, কেউ জানে না আজকে। আকবর এলো, এসে হরিদাস স্বামীর কাছে গেল। গিয়ে বলল, "আমি বৃন্দাবন নিধিবনে যেতে চাই, রাসলীলা দেখতে চাই।" তো হরিদাস স্বামী বললেন, "তা তো হবে না বাছা।" তো বলে, "না, আমি চাই।" সেও নাছোড়বান্দা। তো তখন মিয়া তানসেনের আগ্রহে হরিদাস স্বামী, আর এগুলোর পেন্টিংও আছে, ব্রাশ পেন্টিংসও আছে। দিজ আর অলসো আ ফর্ম অফ হিস্ট্রি। ওরাল ট্রেডিশনস কিভাবে পেন্টিং এর থ্রু দিয়ে বেরোচ্ছে, অ্যান্ড লিটারি রেফারেন্সেসও আছে। অ্যান্ড ডক্টর জেনও কনফার্ম করেছেন 1570, কেউ বলে 1574, কেউ বলে 1570, হোয়াট এভার ইট ইজ, বাট গেছিলেন। চোখে পট্টি বেঁধে ওনাকে নিধিবনে নিয়ে যাওয়া হয়েছিল। আর আকবর সব আওয়াজ শুনেছিল রাসের, মহারাসের। এবং পরবর্তীকালে ওনার মৃত্যুশয্যায় উনি প্রায়ই রাসের আওয়াজ শুনে ঘুমের মধ্যে উঠে পড়তেন। সেটার কোনো আমি বলছি রেফারেন্স আছে? অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি আছে। ব্রাজিজান পেইন্টিং আছে। হরিদাস ঠাকুর আ বীণা নিয়ে বসে আছেন নিধিবনে, আকবরকে ব্লাইন্ডফোল্ড করে সঙ্গে মানসিং যাচ্ছে। মিয়া তানসেন যাচ্ছে। তার মানে কৃষ্ণ তো আসেন। অবশ্যই কৃষ্ণ আছে। রূপ গোস্বামী, গোবিন্দদেবজি। গোবিন্দদেবজি কি করে এসেছিলেন? স্বয়ং শ্রীচৈতন্য রূপ গোস্বামীকে স্পেসিফিক দায়িত্ব দিয়ে গেছিলেন, তুমি গোবিন্দদেবজিকে খুঁজে বার করবে। বিকজ গোবিন্দদেবজি ইজ দ্য মহারাজা অফ ব্রজ। মহারাজা অফ ব্রজ। তার কারণ কি? তার কারণটা এই, সেটাও জেনে রাখুন। সেটা হচ্ছে গিয়ে যে যখন বজ্রনাভ বৃন্দাবন এবং সমগ্র মথুরা মণ্ডলকে পুনরুদ্ধার করছেন শ্রীকৃষ্ণের প্রত্যাবর্তনের পর, তখন মহর্ষি শাণ্ডিল্য, যার নামে শাণ্ডিল্য গোত্র, সে মহর্ষি শাণ্ডিল্য এবং পরীক্ষিত, সম্রাট পরীক্ষিত ওনাকে সাহায্য করেন। তো মথুরা স্কুল অফ আর্ট যেটা, সেটার অ্যাকচুয়ালি শুরুয়াত হচ্ছে আপনার ব্রজমণ্ডলে আপনার বজ্রনাভ থেকে। বজ্রনাভ একজন অত্যন্ত অসাধারণ স্কাল্পটার ছিলেন। তো উনি ওনার দিদিমা, সরি ঠাকুমা, উত্তরা, আমাদের অভিমন্যুর স্ত্রী, উত্তরা একমাত্র জীবিত ছিল তখন যে শ্রীকৃষ্ণর সাথে খুব ভালোভাবে ইন্টারাক্ট করেছিল বা মিট করেছে, অনেকবার দেখা গেছে। তো উত্তরার কাছ থেকে শুনে শুনে উনি বিগ্রহ তৈরি করতে শুরু করেন শ্রীকৃষ্ণের। তো প্রথম বিগ্রহটা যখন তৈরি করে সেটা শ্রীচরণের সাথে দেখে ওর মা উত্তরা বলেন যে শ্রীচরণের সাথে মিলছেন। রাধা মদন মোহন, যিনি কারোলিতে আছেন এখন। এই সব বিগ্রহ কিন্তু ব্রজেই ছিল। সেকেন্ড বিগ্রহ যখন তৈরি হলো তো দেখে বললেন এটা টর্সো, মানে এখান থেকে এতটা অবধি মিলছে শ্রীকৃষ্ণের। রাধা গোপীনাথ জয়পুরের পুরানি বস্তিতে রয়েছেন। থার্ড বিগ্রহটা যখন তৈরি, মুখমণ্ডলটা যখন তৈরি করলেন, সেটা দেখে উত্তরা এবং ঘোমটা নামিয়ে নিলেন লজ্জায়। গোবিন্দ দেবজি স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের সাথে মেলে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স। মানে আমাদের ধর্ম যে পুনর্জন্মের কথা বলে সেই পুনর্জন্ম। পুনর্জন্ম নয়, মিলছে। দ্য স্কাল্পটিং ওয়ার্ক, দি আইকনোগ্রাফি। তো বিগ্রহটি সমগ্র, আর এই বিগ্রহগুলো বানানো হয়েছিল যে পাথরটা দিয়ে, সে পাথরটা ছিল, বলা হয় শ্রীকৃষ্ণ যে কংসের কারাগারে যে পাথরের ওপর জন্মেছিল সেইটা থেকে। এগুলো বলা হয় বজ্রকীট বলা হয় সেই জন্য। অদ্ভুত একটা গ্লো আছে, আমি নিজে দেখেছি, খুব সামনে থেকে দেখেছি, একটা অদ্ভুত গ্লো আছে। সাধারণ নয়। না, সাক্ষী গোপাল বলুন, গোবিন্দদেবজি বলুন, গোপীনাথজি বলুন, মদন মোহন বলুন, রাধা বিনোদী লাল বলুন, এদের একটা অদ্ভুত গ্লো আছে। রাধা রমন ও স্বর্ণ, আপনি সাক্ষী গোপাল মন্দিরে গেছিলেন? অনেকবার গেছি, খুব সামনে থেকে দেখেছি। ওনার পায়ে যা কারুকার্য করা আছে, পায়ের ব্যাঙ্গেলস গুলো অসাধারণ কারুকার্য। ও বিগ্রহ এ যুগের তো নয়ই, ডেফিনেটলি নট। এগুলো কোনোটাই নয়, এগুলো কোনোটাই নয়, এগুলো কলিযুগের বিগ্রহ নয়। নয়, আমি সেই জন্য তো বললাম বজ্রকীট। মানে এগুলো তৈরি হয়েছিল কখন? দাপর? দাপরের শেষে উনি মুখটা ঢেকেছিলেন। তো সেই জন্য গৌড়ীয় বৈষ্ণব এতে গোবিন্দদেবজি হচ্ছে মেইন ডিটি, ইষ্টদেবের মতন বলা হয়, যাকে বলা হয়। তো
শ্রী চৈতন্য রূপ গোস্বামীকে দায়িত্ব দিয়েছিলেন তুমি গোবিন্দ দেবজিকে খুঁজে পড়ো। তো রূপ গোস্বামী সারা ব্রজমণ্ডল খুঁজে পেল, গোবর্ধন, বরসানা, বৃন্দাবন, রাওয়াল, আপনার জেত, বলদেও, মানে সব জায়গায় উনি ঘুরে 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 ক্লান্ত, পাচ্ছেন না। তখন ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে উনি যমুনার ধারে কেসি ঘাটে বসে, যমুনার ধারে বসে খুব সম্ভবত কেসি ঘাট, ইফ আই কারেক্টলি রিমেম্বার, কাঁদছিলেন দুঃখে। তখন একটি গোপ বালক এই ধরুন বছর 8 বয়স হবে, এসে জিজ্ঞাসা করে, গোসাই কাঁদছো কেন, কি হয়েছে? তো গোসাই চোখ তুলে, একটা অদ্ভুত ফিলিং হয় ওনার, যে এ কিরকম গোপ বালক, এত সুন্দর দেখতে, এত সুন্দর তার বেশভূষা, মানে পালক ঠালক কিছু নেই, বাট গোপ বালকদের মধ্যেও, রাখাল বালকদের মধ্যেও এত সুন্দর বেশভূষা, একটা অদ্ভুত মাদকতা চেহারার মধ্যে, চোখগুলো কি সুন্দর দেখে উনি বললেন যে এরকম এরকম ব্যাপার, আমি খুঁজছি, পাচ্ছি না। তো গোপ বালকটি বললো, তুমি ওখানে গোমা টিলাতে চলে যাও, ওখানে আমি দেখেছি গরু এসে তার দুধ ছাড়ে টিলার উপর। বলে বলে তাই নাকি, বলে বলতে বলতে ছেলেটি অদৃশ্য হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তো সামহাউ রূপ গোস্বামী বুঝলেন যে দিস ইজ অ্যান ইন্ডিকেশন, উনি তাড়াতাড়ি তারপরে, আর এটা হয়েছিল, ওনাকে পাওয়া গেছিল বসন্ত পঞ্চমীর দিন। সেই জন্য আপনি যদি জয়পুরে গোবিন্দদেবজির মন্দিরে যান, ওটা ওনার জন্মদিন হিসেবে পালন করা হয়। বসন্ত পঞ্চমীটা খুব সুন্দর করে সাজানো হয়, হলুদ পীতাম্বর কাপড় দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়। বসন্ত পঞ্চমীর দিন গোবিন্দদেবজি, শারদ পূর্ণিমা বা লক্ষ্মী পুজোর দিন গোপীনাথজি, আর মকর সংক্রান্তির দিন হচ্ছে মদন মোহনজি, এরা প্রকট হয়েছিল, সব মাটির তলা থেকে বেরিয়ে এসেছিল আবার। তো ওই গোমাটিলাতে খোঁড়াখুড়ি শুরু করেন রূপ গোস্বামী ব্রজবাসীদের নিয়ে। তো ওখান থেকে উনি পেলেন গোপীনাথজিকে, আর সঙ্গে পেলেন দেবী বিগ্রহ যোগমায়া। তো আজও আপনি যদি গোবিন্দজি মন্দিরে যান, ওখানে যোগমায়ার একটি আলাদা মন্দির আছে। এই মেন মন্দির, স্ট্রাকচার মেন মন্দির, এক পাশে যোগমায়ার মন্দির আর এক পাশে বৃন্দা দেবীর মন্দির। যোগমায়া মানে যিনি বোন ছিলেন মা দুর্গা। তো ওটা শক্তিপীঠ। গোবিন্দদেবজি যেরকম, জগন্নাথ মন্দির হচ্ছে কি সতীপীঠ, ওটি হচ্ছে শক্তিপীঠ। তো ওখানে 30 ফুট নিচে নামতে হয় আপনাকে, তাহলে ওখানে আপনি গিয়ে দর্শন করতে পারবেন সেই জায়গাটা, যেখান থেকে যোগমায়া এবং মা যোগমায়া এবং গোবিন্দদেবজির বিগ্রহ প্রকট হয়েছিল, রাখা আছে এখনো। মহাভারতের একেবারে শেষ দিনে সেই হাহাকার, আর্তনাদ, এটা আমরা বারবার পড়েছি। আপনি ওখানে রিসার্চ করতে গিয়ে, এখন নিশ্চয়ই কিছুই নেই, কিন্তু তবুও মানুষের সঙ্গে কথা বলা, পুরনো জিনিস ঘাঁটা, এই সবকিছুর মধ্যে থেকে কিছু কি উঠে এসছে? সেই ভয়ঙ্কর দিনটা, মানে একেবারে যুদ্ধের শেষটা কেমন ছিল? আছে, উঠে এসছে, বাট সেটা আমি আলোচনা করব না। তার কারণ হচ্ছে গিয়ে, আছে, আমি এরকম অনেক এভিডেন্স পেয়েছি, কিন্তু আমি বলতে পারবো না সেগুলো, কারণ মানুষ সেগুলোকে গ্রহণ করতে পারবে না। আর তার আরেকটা কারণ, এই কারণেই বলবো না, কারণ সেগুলোকে প্রুফ করা যাবে না, কারণ মেহমুদ অফ গাজনির যে 1017 1017 যে আক্রমণটা হয়েছিল মেহমুদ অফ গাজনির, 1017 কি 1014 কোনটাতে আমার খেয়াল আসছে না, কি 1025, আইদার 1017 or 1025, এক্সাক্ট ডেটটা আমার মনে নেই, যে ফার্স্ট অ্যাটাকটা হয়েছিল থানেশ্বরের ওপর, থানেশ্বর কুরুক্ষেত্রের ওপর, সব কিছু ধ্বংস করে দেয়। কুরুক্ষেত্রে একটি অসাধারণ শ্রীকৃষ্ণের মন্দির ছিল, চক্রনারায়ণ মন্দির বলে, অসাধারণ তার শিল্পকলা ছিল, স্থাপত্য ছিল, সেই মন্দিরটি ওরা ধ্বংস করে দেয় মেহমুদ অফ গাজনি। সেইবারই মেহমুদ অফ গাজনি মথুরার জন্মভূমিও ধ্বংস করে, এবং মথুরার জন্মভূমি ধ্বংস করতে গিয়ে সুলতান নিজে বলছেন যে 200 বছর ধরে 200 জন জিন কাজ করলেও আমরা এরকম মন্দির বানাতে পারবো না। আর ওই মন্দিরটি বানিয়েছিল চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, গুপ্তা এজের সময়। আর ওই মন্দিরটির বিবরণ হিউয়েন স্যাং এর ক্রনিকলসেও পাওয়া যায়, হিউয়েন স্যাং, ফা হিয়েন, এদের দুজনের ক্রনিকলসেও পাওয়া যায়। সেই ডিসক্রিপশনগুলো পড়লে চোখে দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে আসে। চক্রনারায়ণ মন্দিরের যে ডেসক্রিপশন আল উদ্বি কিতাবুল হিন্দে দিয়েছে, কোনো তুলনা হয় না। মেহমুদ অফ গাজনির যে ডিস্ট্রাকশন আল উদ্বি দিয়েছে, মথুরা জন্মভূমি যেভাবে ন্যাপথা বলস দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে এবং নরসংহার করা হচ্ছে, আনইম্যাজিনেবল। মানে আমি আপনাকে বলবো, মেহমুদ অফ গাজনি বা ঘোরি বা আবদালি, এরা ব্রজ রিজনে যেরকম নরসংহার করেছে নর্থ ইন্ডিয়াতে, তার কিছুটা রিফ্লেকশন আপনি ধরে নিন, প্রবাবলি 15%
আপনার জুসদের ওপর মানে আমাদের ইসরায়েলিদের ওপর আইএসআইএস থেকে বা হেজবুল্লাহ থেকে করেছে। এতটা ভয়ঙ্কর ছিল। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলছি। আহমেদ শাহ আবদালী ১৭৫৭ সালে হোলির দিন মথুরা বৃন্দাবন আক্রমণ করেছিল। মথুরাতে তো যা করলো করলোই, পুরো যমুনা লাল হয়ে গেছিল। বৃন্দাবনে ওনার ক্রনিকলার লিখছে, ইতিহাসবিদ ওনার সাথে যা যাচ্ছে সে লিখছে যে একটা জায়গায় আমরা দেখছি গিয়ে অসম্ভব দুর্গন্ধ বেরোচ্ছে। ২০০টা বট পড়ে আছে। দিন একটা বুড়িরও বয়স ১০ বছরের বেশি নয়। মানে ভাবুন এটা কিরকম রাক্ষস হতে পারে যে ১০ বছরের শিশুর গলা দিয়েছে। সেই মুক্তের মালা এবং পিরামিডস বানিয়েছে ওদের টেন্টের সামনে। যার পিরামিড যত উঁচু হবে সুলতান তাকে তত বেশি দিন রুপোর দিয়ে দেবে। এটা আমি জাস্ট একটা সিম্পল বললাম, এটার পিছনে পুরো যে মিলিটারি প্ল্যানিংটা ছিল আহমেদ শাহ আবদালীর, আমি পুরো স্টাডি করেছি। ওরা পুরো প্ল্যান করে বেরিয়েছিল জেনোসাইড করবে বলে। অ্যান্ড দ্যাটস ওয়াই দে চুজ দ্য হোলি ডে। হোলির দিনটা চুজ করেছিল ওরা। তো প্ল্যান জেনোসাইড। ভয়ঙ্কর ইতিহাস এবং আমার মনে হয় যে আপনি একটু আগেই বললেন যে ২য় বিশ্বযুদ্ধ ছিল কুরুক্ষেত্রের যে যুদ্ধ এবং সেই যুদ্ধের ব্যাপ্তি বা তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে তারও আমরা ব্যাখ্যা পাই কিছু, কিছু জায়গায় যে মহাভারতেই আমরা পেয়েছি যে তারপরে কি হয়েছিল। যেভাবে শ্রীকৃষ্ণের বংশ সেটা ধ্বংস হয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল একটা অভিশাপের কারণে। এগুলো কি সত্যি নাকি সবই মিথ? না, এগুলো সত্যি। দারোগা ডুবে গেছিল সেটা সত্যি। দারোগাতে কেউ বাঁচেনি, কোনো যাদবকুল বাঁচেনি। একমাত্র বজ্রনাভ বেঁচেছিল। বজ্রনাভ এই কারণে বেঁচেছিল কারণ আ অনিরুদ্ধের স্ত্রী তখন ওনার বাবার কাছে এদিকে নর্থ ইন্ডিয়াতে ছিল। সেজন্য বজ্রনাভ বেঁচে গেছিল। নাহলে আর কেউ ওটা বাঁচেনি। কি সুনামি ছিল? পসিবলি ইয়েস, পসিবলি ইয়েস। ওই একই সময়ে ঐরকমই সুনামি মেসোপটেমিয়ান আর সুমেরিয়ান ল্যান্ড মাসেসে গিয়ে হিট করে। কারণ ওই সময় তো মেরিটাইম লিঙ্কটা ছিল না। এই লোথালের যে ডকইয়ার্ড সব ওই সময়কার। রিসেন্টলি তাজমহলের ওপর একটি সিনেমা এসেছিল, দ্য তেজমহল বলে। আমি আপনাকে ৩ টে তথ্য দেব তাজমহল বা তেজমহলার সম্বন্ধে। তারপর আমি দর্শকদের উপর ছেড়ে দেবো, তারা তাদের বিচার তারা করবেন। আমি আমার যে অবজারভেশন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ হিসেবে আমি দেখে যা পেয়েছি ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট টেকিং এনি সাইডস ইন দ্য মোস্ট আনবায়াসড ওয়ে আই এম টেলিং ইউ। কার্লাইল নিজে লিখছেন, এসি কার্লাইল নিজে লিখছেন যখন ওনারা তাজমহলের উপর কাজ করতে শুরু করে তখন ওখানে ওই প্রেমাইসেসের মধ্যে ওনারা একটা ব্ল্যাক ব্যাসাল্ট স্টোনের ইনস্ক্রিপশন পান, যেটাতে লেখা ছিল যে এই প্রপার্টিটা জয়পুরের রাজার। উনি এও বলছেন টু প্রুভ ইট রং দ্যাট ইট ওয়াজ শাহজাহানস প্রপার্টি, আলেকজান্ডার কানিংহাম মুভড ইট টু দ্য লখনৌ মিউজিয়াম। ক্লিয়ার কাট ক্লু দিয়ে গেছেন কার্লাইল লখনৌ মিউজিয়ামে। অ্যান্ড আই এম শিওর আজকে আইদার ইন্ডিয়ান মিউজিয়াম বা লখনৌ মিউজিয়াম বা ন্যাশনাল মিউজিয়াম, পার্টিকুলারলি এই ৩টে মিউজিয়ামে কোষাগারে এটা রাখা আছেই আছে। সেটা থাকবেই যদি না ব্রিটিশার্সরা এটাকে নিজেদের সাথে লন্ডন মিউজিয়ামে নিয়ে গিয়ে থাকে, যেরকম এরা অনেক আর্টিফ্যাক্টস করেছে অবভিয়াসলি। বাট আজকে আমাদের মিউজিয়ামের কোষাগারগুলোতে এমন এমন জিনিস আছে যেগুলো আজকে ডিসপ্লেতে রাখলে ভারতবর্ষের ইতিহাস বদলে যেতে পারে, সম্পূর্ণভাবে বদলে যেতে পারে এবং এমনভাবে বদলাবার ক্ষমতা আছে যেটা অকাট্য, যেখানে কেউ কোনো তর্ক বিতর্কের কোনো উপস্থাপনা করবার জায়গা থাকবে না সেখানে। প্রথমটা আমি একটা বললাম আপনাকে ইনস্ক্রিপশনের কথা। দ্বিতীয়, পিএন ওক যিনি নেতাজি সুভাষের আয়ারনাথে ছিলেন, উনি একটা সময় কিউরেটর ছিলেন তাজমহলে। উনি লিখছেন যে এবং আই ফুলি এগ্রি উইথ হিম যে দরজাগুলো উনি সেগুলো ডেটিং করেছিলেন, দরজাগুলো ফরেন্সিক ডেটিং করেছিলেন। ওনার ডেটিং হিসেবে ওগুলো 15th সেঞ্চুরির, আর তাজমহল শাহজাহানের সময় 17th সেঞ্চুরিতে, মানে 200 বছর আগে এগিয়ে আসছেন উনি। তা আজকে আমার বক্তব্য হচ্ছে এএসআই আরেকবার কেন ডেটিং করাবে না ওটাকে? লেটস রি-এক্সামিন না, লেটস রি-এক্সামিন যেরকম আ আ কাশী বিশ্বনাথে হচ্ছে। আর মথুরা জন্মভূমিতে তো ক্লিয়ারলি দেওয়াই আছে সবকিছু। আলেকজান্ডার কানিংহামের রিপোর্ট ক্লিয়ারলি সেজ দ্যাট ওখানে একটা বিশাল বুদ্ধিস্ট মোনাস্ট্রিও ছিল,
আর ওখানে তার পাশে কৃষ্ণের জন্মভূমি হচ্ছিল, তার মন্দিরের প্লিন্থ উনি পেয়েছেন। আজকের এই এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। এই এপিসোডটা থেকে কুরুক্ষেত্র এবং কুরুক্ষেত্রের যুদ্ধ সেটা কতটা ভয়াবহ ছিল, কোন জায়গাটাকে কুরুক্ষেত্র বলে আমরা জানি আর জানা উচিত, তার মধ্যেও যে পার্থক্য রয়েছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করলাম। এবং আরো অনেক কিছু আমরা জানলাম, আরো অনেক কিছু জানা বাকি রইলো। সেই সব নিয়ে আরো একটা এপিসোড পরে করব, কিন্তু আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি এই কনটেন্টটা, এই পডকাস্টটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর একটা কথা, কমেন্টে অবশ্যই আপনারা আপনাদের মতামতটা জানাবেন যে কেমন লাগলো এই এপিসোড, এবং এই সংক্রান্ত আরো কিছু যদি জানানোর থাকে তাহলে আমাকে মেল করবেন। আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের মেলগুলো দেখি। podcast@renesa@gmail.com। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। নমস্কার।